দেখে দেখে মনে হয় না যে সে খুব বড় ব্যবসায়ী বা বড় কিছু করে, কিন্তু সে একটা জিনিস রপ্তানি করে যেটা আমরা কোনোদিন কল্পনা করি না। সে রপ্তানি করে আমেরিকাতে এবং পেট্রোলিয়াম এক্সট্রাক্ট করে, পেট্রোলিয়াম এক্সট্রাকশনের জন্য একটা জিনিস ব্যবহার করা হয়, সেইটা সে খুলনা থেকে রপ্তানি করে। এবং সে জানে যে রপ্তানি করলে সে বিভিন্ন রকম সুবিধা পায়। তার রপ্তানি হলো মালয়েশিয়া থেকে সে একটা কাগজ আমদানি করে, সেই কাগজগুলো এখানে এই ইসে করে, আপনার যে কাপ যেমন থাকবে কাপের মতো তৈরি করে সে সেটা আমেরিকাতে পাঠায়। এই পেট্রোলিয়াম এক্সট্রাকশনের জন্য ব্যবহার করা হয়। ওর মাছ দিয়ে তেলটা যখন আনে, তেলে যে অপরিশোধিত তেলে যে সকল ইনগ্রিডিয়েন্টস থাকে সেগুলো ছেঁকে ওখান থেকে বেরিয়ে যায়, সেই জিনিসটা রপ্তানি করে। দুনিয়ার আর কোনো খবর টবর সে জানে না। আমাদের যে কনসালটেন্ট ছিলেন, ওনার নাম ছিল যাই হোক, ওনাকে বললাম দেখেন আমরা এর সাথে বসে দেখি কি করা যায়। ওর সঙ্গে বসে আমরা সরকারের কাছ থেকে সেই সব ট্যাক্সের সুবিধা পায়, দরখাস্ত করতে হয়, ওর সাথে বসে বসে আমরা ফর্ম ফিল আপ করলাম। এই যে বিভিন্ন জায়গাতে মানুষের যোগ্যতা ছড়িয়ে আছে, সেই যোগ্যতাকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আমাদের সবাই উন্নতি হয়। এবং সবাই ঢাকাতে যে নালিশ করবেন না ও ঢাকা বার যোগ্য নয়, রাস্তায় বেরোলে আধা মাইল রাস্তা যেতে 2 ঘন্টা লাগে, এত গাড়ির ভিড়, এই জাতীয় অবস্থা সৃষ্টি হয়। যদি আপনি আওয়ামী লীগের নির্বাচনের যে ইশতেহার দেখেন, সেখানে দেখবেন একটা অংশ আছে যে বিকেন্দ্রীকরণ, কিভাবে বাংলাদেশের মধ্যম শ্রেণীর শহর গড়ে তোলা যায়, এবং সেই উদ্যোগ সরকার দিয়েছে। আপনারা দেখবেন যে প্রায় সকল পুরনো যে জেলা শহর আছে সেখানে বিশ্ববিদ্যালয়, সেখানে টেকনিক্যাল স্কুল, পলিটেকনিক স্কুল ইত্যাদি সৃষ্টি করা হচ্ছে, হাসপাতাল ব্যবস্থা তৈরি করা হচ্ছে। কারণ একটা বড় নালিশ ছিল যে ওখানে কেউ যেতে চায় না, কারণ গেলে যা ছেলে মেয়ে কোথায় পড়বে, এটা যে কোনো লোকের পক্ষে খুবই প্রশ্ন, আমার ছেলে মেয়ে কোথায় পড়বে, আমার চিকিৎসা কোথায় হবে। এই যে সরকারের বিকেন্দ্রীকরণ নীতি, এর ফলে হবে এই আমাদের শিল্পগুলো ছড়িয়ে পড়বে, এক জায়গায় জমা করবে না। আমি শিল্প করা যায়, এবং যদি ঢাকার থেকে দূরে কেউ শিল্প করে এবং যদি বিদ্যুৎ বা গ্যাস সেখানে পাওয়া যায়, তাহলে জমির দাম কম, মজুরিও কিছুটা কম, এবং শিল্প দিক থেকে আরো বেশি লাভবান পাওয়া যায়। কোনো দেশ, এবং আমাদের দেশ তো বটেই, একটা পোর্টের উপরে নির্ভর করে থাকতে পারে না, একাধিক পোর্টের দরকার। চট্টগ্রাম পোর্টের কতগুলো স্বাভাবিক সুবিধা আছে যেটা হয়তো মংলা পোর্টের নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা নেওয়ার পরে উনি সিদ্ধান্ত নিলেন যে মংলা পোর্টে, যেটা শেখ হাসিনা বলেছেন যে মংলা পোর্টে বাধ্যতামূলকভাবে কিছু জিনিস নামাতে হবে, এবং চারটাতে নামিয়ে একটু হালকা হলে তারপর মংলা পোর্টে আসে। মংলা পোর্টে আসার জন্য ওই জাহাজকে $200 বেশি ভাড়া দিতে হয়। যারা আপনারা মংলা পোর্টে জিনিস জানেন তারা কিন্তু $200 বেশি ভাড়া দেয়। কিন্তু $200 আপনার সিআইএফ দামের সাথে যোগ হয়ে আপনার ওই $200 করে ট্যাক্সও দিতে হয়, কারণ আপনার ট্যাক্স হিসাব হয় ল্যান্ডেড ভ্যালুর পরে। তো সেদিক থেকে সব দিক থেকেই এখানে যারা ব্যবসা করেন তাদের একটু অসুবিধা আছে, এবং সেই অসুবিধা মিটাবার জন্য আপনার দক্ষতাও বাড়াতে হবে। আমি এখানে ইপিজেডে একাধিকবার গেছি, এবং ইপিজেডে দেখলাম জাপানি একটা ইন্ডাস্ট্রি আছে, ইন্ডিয়ান ব্যাগ, ভিআইপি ব্যাগ তৈরি করে, আর একটি চাইনিজ ইন্ডাস্ট্রি আছে। চাইনিজ ইন্ডাস্ট্রি যেটা, সেটা হলো যে ম্যানিকিন, মেয়েদের মাথার যে বিভিন্ন রকম চুলের স্টাইল হয়, সে ম্যানিকিনের স্টাইল ওরা করে। বাংলাদেশি চুল, বাংলাদেশি মেয়েদের চুল চায়নাতে নিয়ে যায়, সেখানে ব্লিচ করে বিভিন্ন রং করে, আবার ফিরে এনে এখানে ওই ম্যানিকিনের মাথায় বসে। জাপানি যে ইন্ডাস্ট্রি, সেটা হলো
যে গাড়ির যে সিট, সেই সিটের ভিতরে কিছু জিনিস থাকে যারা সিটকে ওয়ার্ম রাখে, সেগুলো তৈরি করছে। আর এখানে তখন ওই সফট লাগেজ তৈরি করতো, তারা বছর দিনের আগে ওরা বললো যে না, এরপর এখানে বাক্স তৈরি করবে। এই যে জিনিসগুলো না দেখলে বা যে লোকটি বিনিয়োগ করবে সে এখানে সুযোগটা বুঝলে তো করবে না। আপনারা জানেন যে বাংলাদেশে কোকা-কোলা নিজের টাকাতে ফ্যাক্টরি করেছে, নিজের টাকাতে বাংলাদেশে ফ্যাক্টরি করেছে এবং তার বিনিয়োগ হলো $70 বিলিয়ন। আর তার সাথে অন্য যারা ব্যবসা করে আমাদের এখানে, তাদের আরো $30-40 বিলিয়ন তাদের বিনিয়োগ করতে হবে। ওদের সাথে আমাদের আগের একটা চুক্তি ছিল, সেই চুক্তিটাকে ওরা মনে করছে ঠিক মতো কাজ হচ্ছে না, কর আদায় করা হয়, তাহলে সেখানে উন্নয়নের কোনো সুবিধা পাওয়া যায় না। আমরা প্রায় রবি ঠাকুরের কথা বলি, রবি ঠাকুরের একটা কথা আছে, সারা দেহের রক্ত যদি মুখে আসে সেটা স্বাস্থ্যের লক্ষণ নয়, সেটা দেখতে মনে হয় ভালো, কিন্তু সেটা খারাপ স্বাস্থ্য। যে আমাকে একটা পকেট দাও, একটা কলার দাও, দুইটা হাতা দাও, আমরা বলি আমার এই সাইজের একটা শার্ট দরকার বা এই সাইজের প্যান্ট দরকার, এরকম হবে। শুল্ক কর ব্যবস্থাতে ওরকমই কতগুলো মৌলিক নীতি আছে। কর বেশি করবো, সব মিলে একটা জঙ্গলের সৃষ্টি হয়। আমরা বলবো যে আমাদের সৌভাগ্য যে মাননীয় প্রধানমন্ত্রী তার এই দীর্ঘ অভিজ্ঞতার ফলে উনি কিন্তু সব বিষয়ে নিজের নজর দেন, সকল বিষয়ে নিজের নজর দেন। অনেক সময় অনেকে এটা অনেক প্রধানমন্ত্রী ছিলেন, একটা খুব শিক্ষিত লোক, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপনা করতেন, ইউএনডিপিতে ছিলেন। প্রধানমন্ত্রী আপনি জানেন দেশের সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমি কতদিন থাকবো বলে আপনি মনে করেন? অর্থনীতি জানতে হবে, সে যদি অর্থনীতি না জানে, না বোঝে, তাহলে প্রধানমন্ত্রীর যে দায়িত্ব দেশের প্রতি সে পালন করতে পারে না। সচিব থাকবে, আমাদের সচিব থাকবে। এই যে ইন্দিরা গান্ধী তো পৃথিবীটাকে দেখতে পারেন, রাজস্ব বিষয়ে, ব্যাংকিং বিষয়ে, শিল্পের কোথায় কি করতে হবে, অবকাঠামোর কোথায় কি করতে হবে, এই প্রতিটা যে ছোট প্রশ্নগুলো উনি বোঝেন, যার ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভিতরে একটা উদ্দীপনা। বলেছিলাম যে আমরা পরাধীন ছিলাম, বঙ্গবন্ধু আমাদের পায়ের বেড়ি, হাতের বেড়ি তুলে দিলেন, স্বাধীন হলাম, আমরা দৌড়াতে পারি। কিন্তু আমরা যখনই দৌড়ানোর উদ্যোগ নেই, তখনই বিভিন্ন বাধা বিপত্তি এসে আবার আমাদের কাজ দিয়ে দেয়। কিন্তু যদি আমি খুব জোরে দৌড়াতে চাই, অনেক দূরে দৌড়ে পৌঁছাতে চাই, আমার পুষ্টির দরকার। আমাদের সৌভাগ্য যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সে পুষ্টি সরবরাহ করছে। এই পুষ্টি সরবরাহের ফলে বাংলাদেশ স্বাধীনতার ফলে আমি যে মুক্ত স্বাধীন মানুষ হয়েছিলাম, স্বাধীন মানুষের যে সম্মান, স্বাধীন মানুষের যে শক্তি, সেগুলো সবই আমরা অর্জন করব। এবং মাননীয় অর্থমন্ত্রী আমাদের, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন যে আমরা মধ্যম আয়ের দেশের পথ অতিক্রম করে উন্নত দেশে পরিণত হব, সেগুলো দেখতে সবই সত্যি হবে। সেদিন আমি আপনাদের অনেক হয়তো বাঁচবো না, কিন্তু আমাদের ছেলেমেয়েরা বাঁচবে। তারা একটা নতুন দেশ, নতুন জগতে বাস করবে। আপনার আমার দেশের প্রতি, আমাদের সন্তানদের প্রতি একটা দায়িত্ব আছে। আমরা সবাই একসাথে মিলে কাজ করব এবং এই নেতৃত্বের যে দিক নির্দেশনা আছে সেটা অনুসরণ করে আমরা এই দেশকে সামনের দিকে নিয়ে যাব, দেশকে আরও উপরে তুলব। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এমপি জনাব হেলাল উদ্দিন সাহেব এবং ডক্টর মশিউর রহমান সাহেব এবং কোম্পানির এমডি, এবং আমরা এখানে যতজন আছি সবাই মিলে আমরা এই কোম্পানির শুভ উদ্বোধন ঘোষণা করছি এই ফিতে কাটার মাধ্যমে। সবাইকে থ্যাংক ইউ। সবার জন্য খাবার ব্যবস্থা আছে, আপনারা সবাই খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে বিদায় নেবেন। সবাইকে ধন্যবাদ।
মন্ডলী এখন আনুষ্ঠানিকভাবে ক্রিকেটে শুভ সূচনা মাননীয় প্রধান অতিথি ডক্টর বশির রহমান এবং শেখ লালউদ্দিন তালজাতুল খালেক অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশাহ জোর বাবা সাইদুর রহমান আমাদের মাঝে শেখ কামরুজ্জামান টুকু রয়েছেন কাজী আমিনুল হক এবং সূচনা শুভ সূচনা সাউথ ইস্ট ইন্ডিয়ান ইসলামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শুধু মন্ডলী খাবারের জন্য নিচে চমক বাইরে আমি দিচ্ছি ওরা খাই না হ্যাঁ সাদা ভাত তো বড় প্লেটে করবেন ভাঙ্গ গেলি তো এখানে দাও লোক আছে পিছন রাখার নিচে 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 সামনে পর থেকেই মোংলা বন্দর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যখন এই সরকার 2009 সালে ক্ষমতা গ্রহণ করে তারপরই মোংলা বন্দরকে সচল করার জন্য বিভিন্ন ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয় এবং ইতিমধ্যে মোংলা বন্দর বিভিন্ন প্রজেক্ট হাতে গেছে যাতে পদ্মা ব্রিজের সঙ্গে সঙ্গে এখানের যে একটা বিভিন্ন জাহাজ আসার একটা সম্ভাবনা আছে সেইটা যাতে তড়িৎ গতিতে মালামাল খালাস সহ সব কিছু করতে পারে এই জন্য ইতিমধ্যে কয়েকটা প্রকল্প নেওয়া হয়েছে তার ভিতরে ড্রেজিং হলো একটা ফেয়ারওয়েল হইতে সমস্ত জায়গায় ড্রেজিং করা হবে এইখানে উন্নত মানের কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলো আমাদের মোংলা বন্দরে নাই সেইগুলো আনার জন্য 8টি প্রকল্প নেওয়া হয়েছে অর্থাৎ এই 8টি প্রকল্প আমার মনে হয় যে 2-1 বছরের মধ্যে মানে আগামী বছরের মতো সমস্ত মেশিনে আসে যাবে অতএব এই বন্দরকে এবং এই মোংলা মানে পদ্মা ব্রিজের সঙ্গে সঙ্গে বন্দর যাতে তার এই সমস্ত চাহিদা পূরণ করতে পারে সেই আলোকেই সমস্ত প্রকল্প নেওয়া হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই এই প্রকল্পের যেমন সমস্ত উন্নত মানের মেশিন এসে সেগুলো আসবে ইনশাআল্লাহ। মানে একই সময় পদ্মা সেতুর সঙ্গে সঙ্গে একই সময় মোংলা বন্দরকেও সেইভাবে প্রস্তুত এই পথে মানে মাল আসা এক্সপোর্ট এবং ইম্পোর্ট শুরু হয়ে গেছে পদ্মা সেতু কাজ চলছে আপনারা তো নিজেরাই সচক্ষে দেখতে পাচ্ছেন যে পদ্মার কাজ কিভাবে আগায় যাচ্ছে কাজটা অনেক আগেই সমাপ্ত পদ্মা সেতুর কাজ যেটা এই দক্ষিণ অঞ্চলের মানুষের সবচেয়ে বড় চাহিদা এবং আকাঙ্ক্ষা যে পদ্মা ব্রিজ পদ্মা যেটা কাজ শুরু হওয়ার পর আমাদের গত টার্মেই শুরু হয়েছিল যেমন শেখ হাসিনা ফার্স্ট 2008 সালে ক্ষমতা আসার পর তারপর তো এটা বিভিন্ন কারণে আপনারা দেখেছেন যে বিরোধী দলের যে ষড়যন্ত্র ডক্টর ইউনূসের ষড়যন্ত্র যেটা থেকে ওয়ার্ল্ড ব্যাংক ব্যাক আউট করলো তারপরে তো মাননীয় প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে রাষ্ট্রীয় খাত থেকে টাকা প্লাস চায়না এগিয়ে আসলো এবং আমাদের উনি পার্লামেন্টে ডিক্লেয়ার করলো যে আমরা তো আপনার নিজস্ব ফান্ডে আমরা কাজ করব এবং সেই হিসেবে আজকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমাদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন যে পদ্মার কাজ শুরু হয়েছে এবং পদ্মা মাওয়া এপারে মাওয়ার থেকে আপ টু মোংলা এটা একটা ইন্ডাস্ট্রিয়াল একটা জোনই স্যাংশন করা আছে
তার মানে এখানে হাজার হাজার ইন্ডাস্ট্রি হবে, এই এপারের লক্ষ লক্ষ মানুষের বেকারত্ব দূর হবে এবং এই অঞ্চলে মানুষের যে স্বপ্ন ছিল, তাদের মনে যে ইচ্ছা ছিল, আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তার সরকারের নেতৃত্বে, আমাদের সুযোগ্য অর্থমন্ত্রী সহায়তায় সহযোগিতায় আজকে পদ্মার কাজ এবং আমাদের আপনারা দেখেছেন যে আমাদের যোগাযোগ মন্ত্রী উনি সপ্তাহে 3 দিন পদ্মার কাজ ঢাকার থেকে আমার জানা মতো ফজরের নামাজ পড়ে উনি ফার্স্ট যায় পদ্মার কাজ সরঞ্জামে দেখতে কতদূর কাজ আগাচ্ছে। তা আজকে এই অঞ্চলের জন্য পদ্মা প্লাস পদ্মার সাথে সাথে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন ওখানে একটি অলিম্পিক জোন হবে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নামে হবে, শেখ হাসিনা অলিম্পিক জোন। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু নামে আমাদের ইচ্ছা, এই অঞ্চলের মানুষের, সারা বাংলাদেশের মানুষের অলরেডি সেই পদ্মার পারে তার কাজও কিন্তু এটার সাথে আনুষ্ঠানিকভাবে চলতেছে। সরকার এখনো ঘোষণা করেনি, এই পদ্মার কাজ শেষ হওয়ার সাথে সাথে ওটাও ঘোষণা করা হবে এবং এটাতে বাংলাদেশের মানে এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই অঞ্চলে কিন্তু হচ্ছে, সেটা পদ্মার সাথে সাথে এটা কাজ শুরু হবে এবং এখানে এয়ারপোর্টও হবে। এইভাবে যখন এয়ারপোর্ট প্লাস আপনার এই যে বাগেরহাটের মাননীয় প্রধানমন্ত্রী এয়ারপোর্ট দিয়েছেন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলেই স্বাভাবিকভাবে এই মানে বিভিন্ন মফস্বল টাউনগুলি মঙ্গলাশয় সরাসরি ট্রেন, সরাসরি এয়ারপোর্ট, এখানে আসতেছে মানুষ যারা বিদেশি ইনভেস্টর, তারা এখানে ডাইরেক্ট প্লেনে করে এসে কাজ করে আবার তারা আবার যে তাদের ফ্লাইট ধরে তারা আবার দেশে চলে যেতে পারবে। তাদের যেসব মানে খুব সহজ করে দেওয়া হচ্ছে যাতে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, এই অঞ্চলের মানুষ যাতে একটি উন্নতির জীবনযাপন করতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছে আমাদের সরকার। এবং আমরা দেখেছি যে ইনশাল্লাহ বাংলাদেশ একটি সমৃদ্ধ উন্নতিশীল দেশ হিসেবে বিশ্বের মাথা তুলে দাঁড়াতে পারবে। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে এই অঞ্চলে আজকে যে যে ইন্ডাস্ট্রিটা আজকে অনেক পরিবর্তন হবে, মন মানসিকতা চেঞ্জ হবে, ব্যবসার চিন্তা ভাবনা করে সঠিক ভাবে কলকারখানা তৈরি করতে পারলে বেকারত্ব দূর হবে, কর্মসংস্থান হবে, মানুষ ভালো থাকবে। তা আমরা সেই জন্য আমি ওনাকে এই যে আজকে সিরামিক ইন্ডাস্ট্রি ওপেনিং অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে এবং যারা এই অঞ্চলে বিশিষ্ট ব্যবসায়ীরা আছেন আমার তাদের কাছে আহ্বান, আপনার সরকার আপনাদের সর্বরকম সহযোগিতা করবে, আপনারা এখানে আপনাদের বিনিয়োগ করেন, এই অঞ্চলকে গড়ে তোলেন। এভাবেই যদি আমরা বাংলাদেশে গড়ে তুলতে পারি ইনশাল্লাহ আমরা একটি উন্নত দেশ হিসেবে গড়ে উঠব। রয়েছে তা প্রায় সবই আপনার পদ্মার উপার, পদ্মার এপারে যেগুলো এই যে ডিস্ট্রিক্টগুলো আছে, খুলনা, খুলনা, বরিশাল, এই বিভাগ, এই বিভাগে যে পরিমাণ টাইলসের দরকার, সেই টাইলসের আমরা মাত্র 10-15% তৈরি করতে পারবো। এই মুহূর্তে আমাদের দৈনিক উৎপাদন ক্ষমতা হচ্ছে 3 লক্ষ স্কোয়ার ফুট পার ডে, অথচ চাহিদা আছে অ্যারাউন্ড 20 লক্ষ স্কোয়ার ফুট। এই অতএব যে চাহিদা আছে সেই চাহিদার খুব অল্প পরিমাণ আমরা তৈরি করতে পারবো। এবং সবচেয়ে বড় কথা হলো কয়লা ভিত্তিক ইন্ডাস্ট্রি এই দেশে মাত্র 3টা ইন্ডাস্ট্রি আছে। একটা আছে বগুড়ায় আপনার এবিসি, আরেকটা আছে আপনার সান্তাহারে, ওটার নাম আমি ভুলে গেছি, আর থার্ড হলো আমাদের এটা হতো অত্যন্ত লেটেস্ট প্রযুক্তি নির্ভর একটা ইন্ডাস্ট্রি, যেখানে অন্য টাইলসে দাগ পড়ে যাবে, আঁচড় পড়ে যাবে, কিন্তু আমরা এটা 50 বছরের গ্যারান্টি দিয়ে আমরা মাল বিক্রি করি। 50 বছরের ভিতর যদি কোনো মালের কোনো ক্ষতি হয়, আঁচড়ে লাগবে, আমরা রিপ্লেস করে দেবো উইদাউট এনি কস্ট। আমাদের যে কোয়ালিটি, এই কোয়ালিটি বাংলাদেশে সেকেন্ড এখনো কোনো কোম্পানি হয় না। বগুড়ায় যেটা আছে সেটা সাধারণ টাইলস করে, নর্থ বেঙ্গলে যেটা আছে সেটা সাধারণ টাইলস করে। এর টোটাল প্রজেক্ট কস্ট হচ্ছে 70 থেকে 80 কোটি টাকা। আমাদের প্রজেক্ট কস্ট হচ্ছে নিয়ার অ্যাবাউট 500 কোটি টাকা। কর্মসংস্থান, শ্রমিক কর্মসংস্থান 3 শিফটে 400 করে 1200। আর আমাদের এখানে আপনি নিশ্চয়ই জানেন এক্সপোর্ট ইম্পোর্টে অনেক লোক থাকবে, ডিসিশন মেকার লোক থাকবে,
তারপরে সোর্সিংয়ের র মেটেরিয়াল সোর্সের লোক লাগবে, সব মিলে আমাদের 14 থেকে 1450 লোকের কর্মসংস্থান। মানে 14 থেকে 1450 লোকের পরিবার এখানে থেকে আপনার তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে। ওই যে গাড়ি আছে রাস্তা করে লোক ডাকছে টাইলস ফ্যাক্টরিতে যাবে, টাইলস ফ্যাক্টরি